আজ আমি শোনাব নিহার রঞ্জন গুপ্তর লেখা একটি গল্প, নাম রাত্রি 12টায়। নিহার রঞ্জন গুপ্তর সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম হল কিরিটি রায়। লেখকের অসামান্য শক্তির পূর্ণতার বিকাশ ঘটেছে কিরিটি রায়ের গোয়েন্দা কাহিনীগুলিতে। লেখকের এই গোয়েন্দা কাহিনীগুলিতে গল্পের অভাব নেই। এরকমই একটি গল্প এখন আমি পড়ে শোনাচ্ছি। কেউ জানল না, জানা সম্ভবও ছিল না, কারণ রাত্রি তখন ঠিক 12টা। রাত্রি 12টার শেষ ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে শুনতে পাওয়া গেল একটি শব্দটা শোনা গিয়েছিল বৈজ্ঞানিক ডাক্তার অধিকারীর ল্যাবরেটরি কক্ষের মধ্যে। ওই সময় ডাক্তার অধিকারী তার ল্যাবরেটরি কক্ষের মধ্যে নিজের একটা গবেষণার ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলেন। তাই বোধহয় শব্দটার পর মুহূর্তেই যে আর একটা শব্দ শোনা গিয়েছিল সেটা মানুষেরই কণ্ঠ হতে নির্গত, এবং সেটা নির্ভুলভাবে ডাক্তার অধিকারীরই শেষ আর্তচিৎকার বলে ধরে নেওয়া হয়। যার আরও প্রমাণ, ডাক্তার অধিকারীকে মৃত অবস্থায় পরে ওই ল্যাবরেটরি কক্ষেই পাওয়া যায়। পরের দিন সকালে এই ঘটনার তদন্ত করতে এলেন স্থানীয় থানার দারোগা মধু ঘোষাল ও লালবাজারের ইন্সপেক্টর চট্টরাজ। প্রথমেই তারা ডক্টর অধিকারীর খাস ভৃত্য নিধুকে প্রশ্ন করছিলেন। নিধু বলল, ঢং ঢং করে রাত ঠিক 12টা বাজবার সঙ্গে সঙ্গেই স্পষ্ট শুনতে পেয়েছিলাম প্রচণ্ড একটা শব্দ, ও সঙ্গে সঙ্গে কে যেন একটা চিৎকার করে উঠল। তারপর ইন্সপেক্টর চট্টরাজ নিধুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, চিৎকার শুনে সত্যি কথা বলতে কি সাহেব, হকচকিয়ে গিয়েছিলাম। পাশেই ঠাকুর আর সুদন শুয়ে ঘুমোচ্ছিল। তাদের ঠেলে তুলে সব বললাম। তারা আমার কথা তো প্রথমে বিশ্বাসই করতে চায় না। শেষটা সুদনকে নিয়ে বাবুর ল্যাবরেটরি ঘরে দোতলায় গেলাম। বলতে বলতে নিধু থামল। বলো। এসে দেখলাম বাবু ল্যাবরেটরি ঘরের মধ্যে উপুর হয়ে মরার মতো পড়ে আছেন। হাত মুখ সব পুড়ে গেছে। তখনই টেলিফোনে ডাক্তার ঘোষকে ডাকি। তিনি এসে বললেন বাবু মারা গেছেন। পুলিশ সার্জেন্ট ডাক্তার সুর কক্ষমধ্যে এসে প্রবেশ করলেন। ইন্সপেক্টর ডাক্তার সুরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কিছু বুঝলেন ডাক্তার? বিষাক্ত কোনো রাসায়নিক দ্রব্যের দ্বারা পুড়ে মারা গেছেন। সামান্য হাতটার মুখটাই তো মাত্র পুড়েছে। সামান্য এই বার্নে এমন কি শখ হতে পারে যাতে করে ডাক্তার অধিকারী সঙ্গে সঙ্গে একেবারে মারা যেতে পারেন? ময়না তদন্ত না হওয়া পর্যন্ত আপনার প্রশ্নের জবাব দেওয়া কষ্ট মিস্টার চট্টরাজ। তবে এইটা ঠিকই যে ডাক্তার অধিকারী হয়তো কোনো বিষাক্ত দ্রব্য নিয়ে গবেষণা করছিলেন। হঠাৎ কোনো রকম অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন হয়ে পুড়ে মারা গেছেন। পরেও ব্যাপারটা বেশি দূর গড়ালো না। করোনার্স কোর্ট হতে রায় দেওয়া হলো বিখ্যাত বোটানিস্ট ডাক্তার অধিকারী ফাঙ্গাসের উপরে রিসার্চ করতে করতে তার গবেষণাগারের মধ্যেই আকস্মিক দুর্ঘটনায় মারা গেছেন। নিঃসন্তান ডাক্তার অধিকারীর দূর সম্পর্কীয় ভ্রাতুষ্পুত্র পাটনায় ওকালতি করছিলেন। সম্পত্তির একমাত্র ওয়ারিশান হিসেবে তিনি এসে ডাক্তার অধিকারীর প্রচুর সম্পত্তির মালিক হয়ে বসলেন। আর ডাক্তার অধিকারীর সহকারী ডাক্তার সোম মৃত ডাক্তার অধিকারীর অসমাপ্ত গবেষণার ভার নিয়ে আবার কাজ শুরু করলেন। ডাক্তার অধিকারীর সঙ্গে কিরিটির সামান্য আলাপ পরিচয় ছিল। স্বাস্থান্বেষণে কিরিটি তখন শিলং শৈলাবাসে। সংবাদপত্র মারফত সমস্ত সংবাদটা কিরিটি পেল। নিম্নজাতীয় উদ্ভিদ ফাঙ্গাসের উপরে ডাক্তার অধিকারী গবেষণা করছিলেন। গবেষণাকালে এমন কি ভয়ঙ্কর দ্রব্য ছিল যার বিস্ফোরণে ডাক্তারের আকস্মিকভাবে মুখ পুড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। ডাক্তার সত্যি অত্যন্ত চমৎকার, অমায়িক লোক ছিলেন।
মাসখানেক পরে শৈলাবাস হতে ফিরে একদিন ডাক্তার অধিকারীর বাড়িতে গিয়ে হাজির হলো কিরিটি। ডাক্তার সোমের সঙ্গেও কিরিটির বেশ পরিচয় ছিল। ডাক্তার সোম কতগুলো আগার প্লেটের উপরে ফাঙ্গাস নিয়ে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করছিলেন। কিরিটি কক্ষ মধ্যে প্রবেশ করল। ডক্টর সোম। কে? আরে কিরিটি বাবু, আসুন আসুন। ডক্টর অধিকারীর কথা উঠতেই সোম বললেন, সত্যি বড় দুঃখের বিষয়, অমন একটা প্রতিভা একটা দুর্ঘটনায় কিনা শেষ হয়ে গেল। কিছু মনে যদি না করেন একটা কথা বলি ডক্টর সোম। নিশ্চয়ই, কি মনে করব আবার, বলুন। আচ্ছা, আপনাদের এক্সপেরিমেন্ট তো উদ্ভিদ নিয়ে, তার মধ্যে এমন কি ভয়ঙ্কর বিষাক্ত দ্রব্যের প্রয়োজন হতে পারে বলুন তো, যার বিস্ফোরণে অমনভাবে লোকটা পুড়ে মরতে পারে? উদ্ভিদ নিয়ে এক্সপেরিমেন্ট হলেও ল্যাবরেটরিতে অনেক প্রকার বিস্ফোরক দ্রব্যই তো থাকে। হয়তো হঠাৎ তারই কোনো কিছু অসাবধানে নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ এমন সময় কিরিটির নজরে পড়ল ল্যাবরেটরির দক্ষিণ কোণে দেওয়ালের গায়ে দণ্ডায়মান প্রকাণ্ড ঘড়িটা। বেলা 4টে হলেও ঘড়িতে ঠিক 12টা বেজে আছে, আর ঘড়ির কাঁচটা চির খেয়ে ফেটে আছে। মনে হয় কোনো শক্ত কিছুর আঘাতে যেন চৌচির হয়ে ফেটে গেছে ঘড়ির কাঁচটা। ঘড়িটা জার্মান ঘড়ি, এবং ঘড়িটা ডক্টর অধিকারী প্রথম যৌবনে জার্মানিতে অধ্যয়ন করবার সময় কিনেছিলেন। 15 দিন অন্তর অন্তর ঘড়িটার দম দেওয়া হতো, এবং সময় সংকেতের ঘণ্টাধ্বনিটা তীব্র এবং খুব চড়া হলেও অতীব মধুর ছিল। ঘণ্টার ধ্বনি সমস্ত বাড়িটায় গম গম করে যেন বেজে উঠত। কিরিটির বিস্মিত দৃষ্টিকে অনুসরণ করে ওই দিকে তাকিয়ে ডক্টর সোম বললেন, কি দেখছেন মিস্টার রায়? ওই ঘড়িটা, ওটার ও দশা হলো কি করে? যেদিন ডক্টর অধিকারী মারা যান সেই রাতেই, শেষবারের মতো রাত 12টা বাজবার সঙ্গে সঙ্গে বোধহয় ওর মালিকের মৃত্যুর সঙ্গেই থেমে যায়। আশ্চর্য! হ্যাঁ, এখানে অনেক মিস্ত্রিকে ডেকে দেখিয়েছিলাম, কিন্তু কেউ সারাতে পারল না। তাছাড়া আগাগোড়া পাথরের কেসে ঘড়িটা এত ভারী যে নাড়াচাড়াও করা যায়নি। ওই অবস্থাতেই ওখানে তেমনি রয়ে গেছে। কিরিটি এগিয়ে গেল নিঃশব্দে ঘড়িটার সামনে। পুরো জার্মান কাঁচ, অথচ অসংখ্য চির খেয়ে গেছে। ডক্টর সোম আবার অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে মনোনিবেশ করেছেন। আশ্চর্য, ঠিক রাত 12টায় নাকি ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে। রাত 12টা ঠিক বাজবার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, ও শোনা গিয়েছিল একটা চিৎকার। ঘড়িটা অনেক দূরে বসানো, তথাপি এর কাঁচ ফেটে গিয়েছে কেন? কি করেই বা ফাটল? সহসা কিরিটির তীক্ষ্ণ দৃষ্টি ঘড়ির গায়ে একটা বস্তুর প্রতি স্থির নিবদ্ধ হয়। একান্ত কৌতূহল ভরে জিনিসটা সে টেনে দেখে, কিন্তু জিনিসটা টেনে খোলা গেল না। ডক্টর সোমের ডাকে হঠাৎ চমকে ফিরে তাকায় কিরিটি। কি দেখছেন ওখানে মিস্টার রায়? না, কিছু না। অত দামি চমৎকার জার্মান ঘড়িটা, ঘণ্টার ধ্বনিগুলো কত মিষ্টি ছিল। ডক্টর অধিকারীর মুখে শুনেছি লন্ডনের বিগ বেনের মতোই অবিকল নাকি আওয়াজটা ছিল, এখনও যেন কানে বেজে আছে। ওই দিনই রাতে কিরিটির টালিগঞ্জের বাড়িতে কিরিটি ও লালবাজারের ইন্সপেক্টর দুজনে বসে কথা বলছিলেন। কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার রায়। আমি প্রমাণ করব। আমি কিরিটি রায় বলছি। ডক্টর অধিকারী দুর্ঘটনায় মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। ডেলিবারেট অ্যান্ড প্রিমেডিয়েটেড মার্ডার। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক আজ থেকে 1.5 মাস আগে 17ই চৈত্র রাত 12টায়। প্রমাণ করতে পারবেন? প্রমাণ আমাকে করতে হবে না মিস্টার চট্টরাজ। প্রমাণ এখনও রয়েছে সেই ল্যাবরেটরির মধ্যেই, এবং এবং খুনি যে কে তাও হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন আপনারা সকলেই। কিন্তু তার আগে
কালই দ্বিপ্রহরে আপনাকে নিয়ে একবার আমি ডক্টর অধিকারীর ল্যাবরেটরি ঘরের মধ্যে গিয়ে একটা জিনিস দেখাতে চাই। কাল রবিবার, ল্যাবরেটরি বন্ধ থাকবে, ব্যাপারটা আমি গোপনই রাখতে চাই। পরের দিন দ্বিপ্রহরে কিরিটি ও ইন্সপেক্টর চট্টরাজ ডক্টর অধিকারীর ভ্রাতুষ্পুত্র কল্যাণবাবুকে সঙ্গে করে ল্যাবরেটরির দরজা খুলে কক্ষ মধ্যে প্রবেশ করল। ভিতর হতে দরজা জানলা সব বন্ধ ছিল। কল্যাণবাবু জানলাগুলো খুলতে যেতেই কিরিটি বাধা দিল। প্রয়োজন নেই মিস্টার অধিকারী, আলোগুলো জ্বালিয়ে দিলেই হবে। কিরিটির কথা মতো আলোগুলো সব জ্বালিয়ে দেওয়া হলো ঘরের। অত বড় কক্ষটা নানা যন্ত্রপাতি, ঔষধপত্রের শিশি, বোতল ও গাছগাছালিতে সমাকীর্ণ, তবু যেন কবরখানার মতো খাঁ খাঁ করছে। এইখানে এই কক্ষ মধ্যে যেখানে ডক্টর অধিকারীর মতো একজন আজন্ম একনিষ্ঠ বিজ্ঞান সাধক তার জীবনের সুদীর্ঘ 21টা বৎসর বিজ্ঞানের সাধনায় দিবারাত্র বেশিরভাগ সময়েই কাটিয়েছেন, সাধনার এই পুত মন্দিরে তাকে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস নিতে হয়েছে ঘৃণ্য নৃশংস এক হত্যাকারীর নিষ্ঠুর চক্রান্তে। কি বলছেন আপনি? চকিতে প্রশ্ন করেন কল্যাণবাবু কিরিটিকে বাধা দিয়ে। ঠিকই বলছি। ওই দেওয়ালের কাছে দণ্ডায়মান জার্মান ক্লকটার দিকে চেয়ে দেখুন। বলতে বলতে কক্ষের নির্দিষ্ট কোণে যেখানে ঘড়িটা দণ্ডায়মান সেই দিকে কিরিটি দুজনের দৃষ্টি আকর্ষণ করে। মৃত্যু চিরদিন তার পথরেখা রেখে যায়, আমার দীর্ঘ সত্যান্বেষী জীবনের একটা কনভিকশন। ঘড়িটা? একই সঙ্গে কল্যাণবাবু ও মিস্টার চট্টরাজ উচ্চারণ করেন। হ্যাঁ, ওই ঘড়িটা। দীর্ঘ 1.5 মাস আগে একদা রাত্রি 12টায় যে নৃশংস হত্যাকাণ্ড অন্যের অলক্ষ্যে এই কক্ষ মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তার একমাত্র, বলতে পারেন একম এবার দ্বিতীয়ম সাক্ষী। একমাত্র নির্জীব নিষ্প্রাণ ওই ঘড়িটাই আজও স্থির হয়ে দাঁড়িয়ে স্বীয় অস্তিত্ব ঘোষণা করছে। আপনার কথা যে কিছুই বুঝতে পারছি না মিস্টার রায়, চট্টরাজ আবার বলেন। আসুন বুঝিয়ে দিচ্ছি। বলতে বলতে ওদের দুজনকে নিয়ে কিরিটি ঘড়িটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ঘড়িটার গা হতে সরু একটা কালো সুতোর মতো তার টেনে বললে, এটা কি জানেন? ইনসুলেটেড তার। ঘড়ির কেসের কালো রঙের সঙ্গে তারের রঙটাও একেবারে মিশে থাকায় চট করে কারো নজরে পড়েনি এবং ডক্টর অধিকারীর গবেষণাগারে গবেষণারত অবস্থায় বিস্ফোরণে মৃত্যুর ব্যাপারে ঘড়িটার প্রতি নজর পড়াও খুব স্বাভাবিক নয়। হত্যাকারী যেমন ধূর্ত তেমনি কৌশলী। ডক্টর অধিকারী সাধারণত যে টেবিলে সর্বদা কাজকর্ম করতেন তার উপরেই কোথাও কোনো কিছুর আড়ালে একটা বিষাক্ত গ্যাস দিয়ে বোমা তৈরি করে বোমাটিকে বিস্ফোরণের জন্য সময় নির্ধারিত করা হয়েছিল রাত্রি ঠিক 12টায়। কিন্তু সন্দিগ্ধভাবে চট্টরাজ আবার কি প্রশ্ন করতে যেন উদ্যত হতেই কিরিটি বলে, ঘড়িটার মেকানিজম দেখলেই বুঝতে পারবেন। মেকানিজমটা ডক্টর অধিকারী একদিন আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। বলতে বলতে কিরিটি ঘড়িটার পশ্চাতের অংশের দাঁড়টা খুলে ফেলল। ঘড়ির পেন্ডুলামটা এমন চমৎকারভাবে সেট করা যে যখনই ঘণ্টার ধ্বনি করে প্রতিবারেই একটু করে নিচে নেমে আসে পেন্ডুলামটা, এবং ঘণ্টাটা দিনে বা রাত্রে যখনই বাজে 12 ঘণ্টায় একটু একটু করে 47 বার 1টা থেকে 12টা পর্যন্ত প্রতি ঘণ্টা ধ্বনির সঙ্গে সঙ্গে একটু একটু করে নেমে শেষ সীমান্তে আসে। তারপর যেই আবার 12টা বাজে শেষ ঘণ্টা ধ্বনির সঙ্গে সঙ্গে পেন্ডুলামটা আবার উপরে উঠে যায় এক টানে। হত্যাকারী ঘড়ির এই মেকানিজমটারই সাহায্য নিয়েছিল। পেন্ডুলামের অপর প্রান্তের সঙ্গে ওই তারের এক প্রান্ত সংযোগ করে তারের অন্য প্রান্ত বিষাক্ত বাষ্পে তৈরি বোমাটার সঙ্গে সংযোগ করে এমনভাবে রেখেছিল যে রাত ঠিক 12টার শেষ ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই বোমাটারও বিস্ফোরণ হবে। বলেন কি, সাংঘাতিক তো, চট্টরাজ বললেন। হ্যাঁ,
ওইভাবেই হত্যাকারী টাইম বোম ফাটিয়ে ডাক্তারকে হত্যা করেছিল এবং রাত্রে সুবিধে বলে রাত 12টাকেই দিন 12টার বদলে বেছে নিয়েছিল, যাতে করে কারো কোনো সন্দেহ না জাগে এবং সকলেই ভাবে গবেষণাগারে কোনো কিছুর বিস্ফোরণে ডাক্তার অধিকারীর আকস্মিক মৃত্যু হয়েছে। অবশ্য এও আমি বলতে বাধ্য যে হি ওয়াজ সাকসেসফুল, কিন্তু দুটো ভুল হত্যাকারী করেছিল। 1 নম্বর ভুল সে করেছিল সহজ কোনো উপায়ে হত্যা না করে অস্বাভাবিক বৈজ্ঞানিক উপায়ে হত্যা করতে গিয়ে। দ্বিতীয় ভুল ঘড়িটার ঘণ্টাধ্বনি সাহায্য নিতে গিয়ে। কিন্তু ভগবানের মার দেখুন কেমন, খুনি জানতো না ঘড়ির ওই পেন্ডুলামের মেকানিজমের মধ্যেই ছিল ঘড়ির আসল প্রাণ এবং বোমাটা ফাটানোর ব্যাপারে পেন্ডুলামের সাহায্য নিতে গিয়েই ঘড়িটি চিরতরে খারাপ হয়ে গেল। অথচ ঘড়িটি এত ভারী যে এখান হতে সরিয়ে নিয়ে যাওয়ার সুবিধাটা হলো না তার। কিন্তু সমস্ত ব্যাপারটা বুঝলেন কি করে? আশ্চর্য, আমাদের কারো তো নজরেই পড়েনি ব্যাপারটা মিস্টার রায়। ঘড়ির ফাটা কাঁচ ও তার অচল অবস্থাই আমাকে পথ বাতলে দিয়েছে। খুনির সাইকোলজি আমি জানি। রাত ঠিক 12টার সময় বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে ওই ঘড়িরই সাহায্যে, এটা যাতে কারো দৃষ্টিতে না পড়ে তার জন্য খুনি ঘড়িটাকে আবার চালু করে দেবার চেষ্টা করেছে নিশ্চয়ই, এবং ঘড়ির পিছন দিক থেকে হয়তো কোনো সুবিধে না করতে পেরে নিশ্চয়ই সে সামনের কাঁচটা খুলে ডায়ালটা ঘোরাবার চেষ্টা করেছিল। কিন্তু হতভাগ্য জানতো না কাঁচটা ঘড়ির গায়ে একেবারে পার্মানেন্টলি ফিট করা। ডায়ালটা সামনের দিক হতে খোলা যায় না। ঘড়ির কাঁচ খুলতে গিয়েই কাঁচটা নিশ্চয়ই ফেটে গেছে, নচেত ও কাঁচ সহজে ভাঙবার তো নয়। বুঝলাম সব, কিন্তু তাহলে হত্যাকারী কে? তারও জন্য কষ্ট পেতে হবে না। ঘড়ির গায়ে নিশ্চয়ই আঙুলের ছাপ আজও বর্তমান আছে। ইলেকট্রিক ব্লোয়ার দিয়ে ঘড়ির গায়ে 1.5 মাস ধরে যে ধুলো জমেছে সেটা উড়িয়ে দিয়ে স্পেশাল ক্যামেরার সাহায্যে তার ছবি তুলে নিতে পারবেন, কিরিটি জবাব দিল। কিরিটির নির্দেশ মতো চেষ্টা করে সত্যি সত্যি ঘড়ির গা থেকে আঙুলের ছাপের ফটো পাওয়া গেল। প্লেটগুলো দিন 2 বাদে ডেভেলপ করে এনে চট্টরাজ কিরিটির সামনে রেখে বললেন, পাওয়া গেছে আঙুলের ছাপের ফটো, কিন্তু কার আঙুলের ছাপের ফটো, মানে কার ফিঙ্গারপ্রিন্ট বলুন তো? কার আবার? ডক্টর অধিকারীর হত্যাকারীর। কিন্তু কে সেই হত্যাকারী? ডক্টর সোম, ডক্টর অধিকারীর যোগ্য সহকারী। অস্ফুট একটা আর্তচিৎকার চট্টরাজের কণ্ঠ হতে নির্গত হয়। আশ্চর্য হবার এতে কিছু নেই। ডক্টর সোমের আঙুলের ছাপ এই ছাপের সঙ্গে মেলালেই আমার কথার সত্যতা ধরতে পারবেন। ডক্টর অধিকারী ডক্টর সোমকে নিয়ে ফাঙ্গাসের উপরে যে এক্সপেরিমেন্ট করছিলেন তার আবিষ্কারের সবটুকু গৌরব ও পুরস্কার নিজ নামে নেওয়ার লোভেই ডক্টর সোম তার হাত হত্যার রক্তে কলঙ্কিত করেছেন। বলেন কি? ডক্টর সোম শেষ পর্যন্ত? হ্যাঁ, দ্য মোস্ট আনকাইন্ডেস্ট কাট অফ অল। দুর্গেয় মানব চরিত্র মিস্টার চট্টরাজ। তুচ্ছতম লোভের বশে মানুষ দুষ্কৃতির যে কোনো নিম্ন স্তরে নেমে যেতে পারে। তার শিক্ষা দীক্ষা বংশগত আভিজাত্য ও মর্যাদাকে একেবারে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে কত বড় জঘন্য হীন কাজে নিজেকে টেনে নিয়ে যেতে পারে ভাবতেও পারবেন না। যে মানুষ দেবত্বের গরিমায় উত্তীর্ণ হয়ে যেতে পারে আপন শ্রেষ্ঠ সাধনায়, সেই মানুষই আবার নরকের কীটের সঙ্গে দাঁড়াতে পারে সমপর্যায়ে। যে যেমন সাধনা করে তার ফল লাভও তেমনি। কিন্তু ডক্টর সোমকে আপনি সন্দেহ করলেন কি করে? 2টি কারণে। 1 নম্বর, যে পদ্ধতিতে ডক্টর অধিকারীকে হত্যা করা হয়েছে একমাত্র তা ডক্টর সোমের মতো উদ্ভিদবিদ্যায় ও পদার্থবিদ্যায় পারদর্শী লোকের পক্ষেই সম্ভব। 2 নম্বর, একমাত্র ডক্টর অধিকারীর সঙ্গে খুব ঘনিষ্ঠ ল্যাবরেটরিতে যাতায়াত আছে এমন লোক ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে ওভাবে গবেষণাগারের মধ্যে ডাক্তারকে হত্যা করা সম্ভব ছিল না,
এবং সবার উপরে একজন বৈজ্ঞানিককে খুন করবার মতো মোটিভ বা উদ্দেশ্য ডক্টর সোমের ছাড়া আর খুব বেশি কারোরই থাকা সম্ভব নয়। অমায়িক সজ্জন, দুনিয়ায় যার কেউ শত্রু নেই, অজাত শত্রু, তাকে কে এমন নৃশংসভাবে হত্যা করবে বলুন তো? আচ্ছা, বোমা ফাটিয়েই যে ডাক্তারকে হত্যা করা হয়েছিল তাই বা বুঝলেন কি করে? সেও খুব সোজা, একটু চিন্তা করলেই বুঝতে পারতেন। ডক্টর অধিকারীর হাত ও মুখই কেবল পুড়েছিল, দেহের নিম্নাংশের কিছু হয়নি। এতে করে বোঝা যায় টেবিলের উপরে এমনভাবে গ্যাস বোমাটা প্লেস করা ছিল যাতে করে কেবল মুখেই আঘাত হানতে পারে, এবং যেহেতু মুখটাই ছিল খুনির লক্ষ্য, সেহেতু মনে হওয়া স্বাভাবিক কোনো বিষাক্ত গ্যাস দিয়েই বোমা তৈরি করা হয়েছিল, যা নাকে বা মুখে সামান্য প্রবেশ করা মাত্রই মৃত্যু ঘটবে। গবেষণা করতে করতে কোনো বস্তুর বিস্ফোরণে মৃত্যু হলে কেবল মুখে ও হাতে নয়, সর্বাঙ্গেই তার চিহ্ন থাকত। অতএব চট্টরাজ গম্ভীর হয়ে কেবল একটি মাত্র শব্দ উচ্চারণ করলেন, হুম। তারপর নিম্নস্বরে বললেন, রাত্রি 12টায়। ঠিক এমনি সময় কিরিটির কক্ষের দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বাজতে শুরু করলো। উভয়েই চমকে মুখ তুলে তাকাতেই দেখল রাত্রি 12টা বাজছে।